আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে আজ যে নতুন নতুন ইতিহাস নির্মাণের চেষ্টা চলছে, সেটি আসলে গত দেড় দশকের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। স্মৃতিভ্রংশ বা সচেতন বিকৃতির মধ্য দিয়ে একটি পরাজিত ও ব্যর্থ রাজনৈতিক সময়কে অর্জনের ধারাবাহিকতা হিসেবে হাজির করার প্রবণতা বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে এটি যে মাত্রায় পৌঁছেছে তা উদ্বেগজনক। বিশেষ করে 2013-14 সালের পর থেকে হাসিনা বিরোধী আন্দোলনের চরিত্র, নেতৃত্ব, ঝুঁকি গ্রহণ, রাজপথের বাস্তবতা এবং অভ্যন্তরীণ আতাতের বিষয়গুলোকে পাশ কাটিয়ে একটি আরামদায়ক বয়ান দাঁড় করানোর চেষ্টা চলছে, যেখানে প্রকৃত আন্দোলনকারীরা আড়ালে চলে যাচ্ছে এবং ব্যর্থতার দায়কে কৌশলে সাফল্যের গল্পে রূপান্তর করা হচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। দেড় দশকের হাসিনা বিরোধী আন্দোলনের ইতিহাসকে যদি ধারাবাহিকভাবে দেখা হয়, তাহলে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। এই আন্দোলন কখনোই একরৈখিক ছিল না। এটি ছিল ঢেউয়ের মতো, কখনো তীব্র, কখনো স্তিমিত, আবার কখনো প্রায় নিস্তেজ। 2009 সালের পর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরপরই বিরোধী রাজনীতির উপর যে দমনপীড়ন শুরু হয়, তার প্রথম বড় রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায় 2013-14 সালে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, শাহবাগ আন্দোলন, হেফাজতের উত্থান, জামাত ও বিএনপির ওপর রাষ্ট্রীয় আঘাত, সব মিলিয়ে এই সময়টাই ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সবচেয়ে তীব্র ও রক্তাক্ত অধ্যায়। এই সময়েই রাজপথে ছিল গণ আন্দোলনের বাস্তব উপস্থিতি, ছিল রাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষ, ছিল গুম, খুন, ক্রসফায়ার, গণগ্রেপ্তার এবং বিচার বহির্ভূত দমন। এই সময়টিতে যাদের বেশি মিডিয়া কাভারেজ ছিল, তারা মূলত বামপন্থী ও তথাকথিত সুশীল গোষ্ঠী, যারা নিজেদের গণতন্ত্রের রক্ষক হিসেবে তুলে ধরলেও বাস্তবে রাজপথের আন্দোলনের ঝুঁকি বহন করেনি। তারা আন্দোলনের তাপ যখন বেশি ছিল তখন দূরত্ব বজায় রেখেছে, আবার যখন আন্দোলন ব্যর্থ হয়েছে বা দমে গেছে তখন নিজেদের নৈতিক অবস্থানকে বড় করে তুলে ধরেছে। আজ তারাই অনেক ক্ষেত্রে বিএনপির বয়ান নির্মাতা হিসেবে হাজির হয়ে অতীতকে নতুন করে সাজাচ্ছেন। এটি কোনো স্বাভাবিক রাজনৈতিক রূপান্তর নয়, এটি ক্ষমতা রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার একটি কৌশল। 2013-14 সালের পর আন্দোলনে যে ধারা দেখা যায়, সেটি মূলত ছিল আঁতাত, সমঝোতা এবং পর্দার আড়ালের রাজনীতি। রাষ্ট্রের দমননীতির কারণে আন্দোলন কঠিন ছিল, এ কথা সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য হল বিএনপির ভেতরের নেতৃত্বের সংকট, সিদ্ধান্তহীনতা এবং বিশ্বাসঘাতকতার সংস্কৃতি আন্দোলনকে ভেতর থেকেই দুর্বল করে দিয়েছিল। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ 2014 সালের ডিসেম্বর থেকে ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি। খালেদা জিয়ার নেতৃত্বে এটাই ছিল শেষ বড় ধরনের আন্দোলনের চেষ্টা, যেখানে বাস্তব অর্থে ক্ষমতা চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হয়েছিল। এই কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও জামাতের হাজার হাজার নেতাকর্মী ঢাকায় এসেছিলেন। তারা প্রস্তুত ছিলেন রাজপথে নামতে, সংঘর্ষে জড়াতে, প্রয়োজনে জীবন দিতে। খালেদা জিয়াও প্রস্তুত ছিলেন, কিন্তু ঢাকার কিছু পরিচিত প্রভাবশালী নেতা পরিকল্পিতভাবে মাঠে নামেননি। তারা সংগঠনের শক্তিকে ব্যবহার করেননি, সমাবেশকে বাস্তবে রূপ দেননি। এটি ছিল নিছক ভীরুতা নয়, এটি ছিল সচেতন বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতার পেছনে ছিল ব্যক্তিগত নিরাপত্তা, ভবিষ্যৎ সমঝোতা এবং ক্ষমতার সঙ্গে গোপন যোগাযোগের রাজনীতি। ফলে আন্দোলন ভেঙে পড়ে, কর্মসূচি ব্যর্থ হয়, আর রাজপথে আসা হাজারো নেতাকর্মী হয়ে পড়ে দিক নির্দেশনাহীন। এরপর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়, তাকে মিছিল করে কারাগারে রেখে আসা হয়েছিল। এটি প্রতীকীভাবে বিএনপির রাজনৈতিক দৈন্যতার সবচেয়ে বড় উদাহরণ। একটি দলের শীর্ষ নেত্রী জেলে যাচ্ছেন, অথচ সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে কোনো ধারাবাহিক আন্দোলন গড়ে উঠছে না। এটি কোনো সাধারণ ব্যর্থতা নয়, এটি নেতৃত্বের নৈতিক পতনের প্রমাণ। যে দল তার নেত্রীকে জেলে যেতে দেখে চুপ করে থাকে, সে দলের ভবিষ্যৎ কী হতে পারে তা অনুমান করাই যায়। এরপর 2018 সালে নির্বাচন। ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ ছিল নেতৃত্বহীনতার রাজনীতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটি কোনো কৌশলগত মাস্টার স্ট্রোক ছিল না, এটি ছিল
আত্মসমর্পণের রাজনীতি। যারা এই পরামর্শ দিয়েছিলেন তারা জানতেন নির্বাচন সুষ্ঠু হবে না, ফল পূর্ব নির্ধারিত। তবুও তারা নির্বাচনকে বেছে নিয়েছিলেন, কারণ নির্বাচন তাদের ব্যক্তিগত রাজনীতিকে বৈধতা দিচ্ছিল, দলের সংগ্রামী চরিত্রকে নয়। আজ তারাই আবার নিজেদের মহা আন্দোলনকারী হিসেবে হাজির করছেন, যা নিছক ইতিহাস বিকৃতি। এরপর তথাকথিত আমি ডামি নির্বাচনের আগে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে না পারার ব্যর্থতা। প্রায় বলা হয় বিএনপি রাজপথে ছিল বলেই তাদের নেতারা গুম খুনের শিকার হয়েছেন। কিন্তু গুম খুনের সময়কাল যদি নিরপেক্ষভাবে দেখা হয় তাহলে দেখা যাবে এই ভয়াবহ দমননীতির বড় অংশ ঘটেছে 2012 থেকে 2015 সালের মাঝামাঝি সময় পর্যন্ত। ইলিয়াস আলী 2012 সালের এপ্রিলে গুম হন। চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমন, জনিসহ আরও অনেক নেতা এই সময় গুম হন। 2014 সালের পর গুম খুন পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু এর মাত্রা ও রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। তখন রাজপথে তেমন কোনো ধারাবাহিক আন্দোলন ছিল না, বরং ছিল নিষ্ক্রিয়তা ও আপোষের রাজনীতি। বাস্তবতা হলো 2014 সালের পর খালেদা জিয়াকে অসহায় রেখে বিএনপির শীর্ষ নেতাদের একটি বড় অংশ আঁতাতের রাজনীতিতে লিপ্ত হয়। তারা আন্দোলনের ঝুঁকি নেয়নি, সংগঠনকে স্বয়ংক্রিয় করেনি, বরং সময় কাটিয়েছে বয়ান নির্মাণে। দুর্ভাগ্যজনকভাবে আজ সেই ব্যর্থতাকেই অর্জন হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। বলা হচ্ছে আমরা টিকে ছিলাম, আমরা রাজপথ ছাড়িনি। কিন্তু টিকে থাকা আর নেতৃত্ব দেয়া এক বিষয় নয়। রাজপথে না নেমে, ঝুঁকি না নিয়ে কেবল নামমাত্র অবস্থান ধরে রাখাকে আন্দোলন বলা যায় না। এই ব্যর্থতার সবচেয়ে বড় মূল্য দিয়েছে তৃণমূল। লাখ লাখ মামলা, হাজার হাজার গ্রেপ্তার, বছরের পর বছর কারাভোগ, এইসব ভোগান্তি পোহাতে হয়েছে সেই নেতাকর্মীদের যারা সত্যি আন্দোলনে বিশ্বাস করতেন, অথচ যাদের সিদ্ধান্তহীনতা ও বিশ্বাসঘাতকতার কারণে এই পরিস্থিতির শিকার হয়েছেন সেই নেতারাও আজ বহাল তবিয়তে আছেন, বয়ান দিচ্ছেন, ইতিহাস লিখছেন। 2024 সালের গণ অভ্যুত্থানের দিকে তাকালে এই বাস্তবতা আরও স্পষ্ট হয়। সত্যি কথা হলো, যদি এই আন্দোলন বিএনপির প্রচলিত নেতৃত্বের হাতে থাকত তাহলে কোনোভাবেই এটি সফল হতো না। এই আন্দোলন সফল হয়েছে গুপ্ত সুপ্তদের পরিকল্পনা, অচেনা মুখের ছাত্র নেতাদের সাহস এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে। তারা জীবনের ঝুঁকি নিয়ে সামনে এসেছিল, রাষ্ট্রের দমননীতির মুখে দাঁড়িয়েছিল। এটি কোনো কেন্দ্রীয় দলের সুপরিকল্পিত আন্দোলন ছিল না, এটি ছিল নেতৃত্ব শূন্যতার মধ্য থেকে জন্ম নেয়া এক বিস্ফোরণ। আজ যে বামপন্থীরা নিজেদের বিএনপি সেজে হাজির হচ্ছেন, তারা আসলে নতুন করে ইতিহাসের মালিকানা নিতে চাইছেন। হাসিনার রেজিম কোনো দূর অতীতের ঘটনা নয়, এটি লাখো মানুষের চোখের সামনে ঘটেছে। কে রাজপথে ছিল আর কে ছিল না, কে ঝুঁকি নিয়েছে, কে নিরাপদ দূরত্বে ছিল, এ সবই মানুষের স্মৃতিতে এখনও তাজা রয়েছে। সেই বাস্তবতা অস্বীকার করে নতুন বয়ান চাপিয়ে দেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকেই ক্ষতিগ্রস্ত করবে। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ক্যান্সারগুলোর একটি হলো ক্ষমতায় আসার পর বিভিন্ন দলের ভেতরে লুকিয়ে থাকা বাম ও সুবিধাবাদী গোষ্ঠী, যারা আদর্শ নয় বরং ক্ষমতার সান্নিধ্যকেই রাজনীতির লক্ষ্য হিসেবে দেখে। তারা শাসক বদলালে ভাষা বদলায়, ইতিহাস বদলায়, পরিচয় বদলায়। হাসিনা বিরোধী আন্দোলনের ইতিহাসও আজ সেই সুবিধাবাদী পুনর্লিখনের শিকার হচ্ছে। কিন্তু ইতিহাস যতই পাল্টানোর চেষ্টা করা হোক, বাস্তব অভিজ্ঞতা মুছে ফেলা যায় না। ১.৫ দশকের এই আন্দোলনের প্রকৃত সত্য হলো, সাহস ছিল তৃণমূলে, বিশ্বাসঘাতকতা ছিল শীর্ষে, আর আজকের বয়ান নির্মাণ সেই ব্যর্থতার উপর দাঁড়িয়ে আছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।